হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এমএন ফিজিক্স 360 চ্যানেল। তো আজকে নিয়ে চলে আসলাম আবার গ্যাসের আচরণের সেকেন্ড পার্ট ভিডিও। ঠিক আছে, আজকে সেকেন্ড পার্টের ভিডিও অল্প আছে, বেশি নাই, হয়তো 10 থেকে 15 মিনিট বা হাইস্ট 20 মিনিট লাগবে। তারপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দুটো ভিডিও করেছি, এর আগে পার্ট 1 আমি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে পার্ট 2। ঠিক আছে, তো পার্ট 2 আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে তোমার কি আদর্শ গ্যাসের সমীকরণ। কি আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি কি প্রশ্ন আসে দেখে নেব আমরা। আদর্শ গ্যাসের সমীকরণ, অথবা এভাবে আসে মাধ্যমিক পরীক্ষাতে যে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো, এভাবে প্রশ্ন আসতে পারে। অথবা তোমাকে বলবে পিভি ইকুয়াল টু এনআরটি প্রতিষ্ঠা করো, যেখানে তোমার এই যে অ্যালফাবেট গুলো আছে প্রচলিত অর্থ বহন করে। ওকে, তো আদর্শ গ্যাসের সমীকরণে তোমাকে জেনে নিতে হবে প্রথমে যে বয়েলের সূত্রটি আমি কি বলেছিলাম, মনে আছে আশা করি। বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি, যখন তোমার উষ্ণতা এবং ভর যখন কি থাকবে, স্থির থাকবে, তখন আয়তনটা কি হয়েছিল, আয়তনটা হয়েছিল চাপের সঙ্গে কি ব্যস্তানুপাতিক। চাপের সঙ্গে কি ব্যস্তানুপাতিক। এগুলো কি কি এগুলো বলে দেবে একটু, তাহলে হবে। কখন এটা হবে, যখন যখন এম এবং টিটা হচ্ছে কি স্থির, এম এবং টি কি স্থির, সেই অবস্থায় তুমি এটা বলতে পারবে। ওকে, এটা কার সমীকরণ, বয়েলের ইকুয়েশন, বয়েলস ল। এক নম্বর সমীকরণ। চার্লসের সূত্র আমরা কি পড়েছিলাম আমরা কি, যে যদি তোমার চাপ এবং ভর যদি স্থির থাকে, তাহলে কোনো একটি গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক, এটা বলেছিলাম। ঠিক আছে, তাহলে তোমার কি আয়তনটা হচ্ছে কি পরম উষ্ণতার সমানুপাতিক। কখন, যখন তোমার চাপ এবং এমটা হচ্ছে কি স্থির, সেই অবস্থায় এটা বলতে পারো। ওকে, এটা 2 নম্বর ইকুয়েশন দাও। তারপরে হচ্ছে কি আমরা অ্যাভোগাড্রো ল থেকে জানি, কি জানি, যে যদি এনটিপি বা এসটিপি তে হয়, তাহলে প্রত্যেক গ্যাসের কি হয়, সমসংখ্যক অণু থাকবে। কি থাকবে, সমসংখ্যক অণু। সমসংখ্যক অনুপাত হচ্ছে n। ওকে, যখন কি স্থির থাকবে বলো, সেম পি এবং টি, প্রেসার এবং টেম্পারেচার যখন স্থির থাকবে, সেই অবস্থায় তুমি বিভব প্রশ্নের বলতে পারবে। এটাকে মনে করলাম 3 নম্বর সমীকরণ। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারবো, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে যৌগিক ভেদের অনুসারে আমরা লিখতে পারবো। দেখো ভি সব জায়গায় কমন আছে, দেয়ারফর তাহলে ভি প্রপোর্শনাল কি আছে 1/p লিখলাম। টি আছে কি উপরে আছে, তো টি উপরে লিখলাম। তারপরে এন আছে উপরে, তো এন আমি লিখে দিলাম। তাহলে ভি প্রপোর্শনাল টু টি এন বাই পি, এটা লিখতে পারি। ওকে, এই যে প্রপোর্শনালিটি যে আছে, ভেরিয়েশন যে আছে, এটাকে আমাকে সরাতে হলে কি হবে, একটা কনস্ট্যান্ট পদ নিতে হবে। ওটা হচ্ছে কি আর টি এন বাই পি। ওকে, দেয়ারফর এখানে আরটা কি, আরটা হচ্ছে কি গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। কি বলতে পারবো আগে, সর্বজনীন গ্যাস ধ্রুবক। কারণ হচ্ছে এই যে আর যে আছে, আর হচ্ছে গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, এই জন্য কি সর্বজনীন বলো। তুমি যেখানে নিয়ে যাও না কেন, মানটা চেঞ্জ হবে না। গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক আর কি বলা হয়। ওকে, আচ্ছা, গুণ করো, বজ্র গুণ করলে কি হবে, পিভি ইকুয়ালস টু কত হবে, আর টি এন। এটাকে তুমি যদি সাজিয়ে লিখো, তাহলে লিখতে পারবা পিভি ইকুয়াল টু এন আর টি। এই হচ্ছে সমীকরণ। এটাই তোমাকে প্রমাণ করতে হবে আদর্শ গ্যাসের সমীকরণ দ্বারা। পিভি ইকুয়াল টু এন আর টি সমীকরণ প্রশ্ন। এই যে আদর্শ গ্যাসের সমীকরণ যেটা আমরা প্রমাণ করলাম, এটা হচ্ছে কি এন গ্যাসের মৌলের ক্ষেত্রে। তাহলে এন মৌল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ হলো এটা। এখান থেকে তুমি প্রমাণ করলে হয়ে যাবে আনসার। এবার যদি তোমাকে বলে যে এক মৌল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটা লিখো, কত মৌল গ্যাসের ক্ষেত্রে, এক মৌল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ লিখো, তো
তাহলে পিভি ইকুয়ালস টু, তার মানে এখানে এন এর মান হচ্ছে 1, এন এর মান কত 1, তাহলে পিভি ইকুয়ালস টু হচ্ছে এন এর মান তাহলে 1, তার মানে আর টি, এটা হচ্ছে কি এন মূলক গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ। ওকে, মনে রাখবে। আচ্ছা, আর এন ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এটাও মনে রাখবে, W বাই ক্যাপিটাল এন, মোলার আয়তন মানে কোন বস্তুটার ভর কতটা আছে, আর সেটা হচ্ছে কি তোমার মোলার আয়তন দ্বারা ভাগ করলে এন মোল পাওয়া যায়। ওকে, যে কোনো গ্যাসের, এটা মনে রাখবে, এটা অঙ্কতে কাজে লাগবে। চলো তাহলে এটা তোমরা ধরো পাস করে টুকে নিবে, ঠিক আছে, 3 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকে। এবার হচ্ছে আমরা জেনে নেব এই যে পি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা থেকে একটা অঙ্ক করে নিই, তাহলে বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, তাহলে দেখে নাও পি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা থেকে একটা অঙ্ক। মনে করো 1 নম্বর অঙ্ক যে 2.8 কার্বন মনোক্সাইড গ্যাসের, ঠিক আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 0.082 এটিএম চাপে ওই গ্যাসটির আয়তন কত হবে? ওই গ্যাসটির কি বললাম, আয়তন কত হবে বললাম আমি, আয়তন কত। ঠিক আছে, তাহলে তুমি দেখে নাও এখান থেকে চাপ তো আমরা পি তো পেয়ে যাচ্ছি, টেম্পারেচারও পেয়ে যাচ্ছি, এখান থেকে এন মূল গ্যাসটার পরিমাণ তোমার নির্ণয় করতে হবে। এন ইকুয়ালস টু আমি কি বললাম একটু আগে, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এন, তো ডব্লিউ পরিমাণ কত দেওয়া আছে 2.8 গ্রাম, তাহলে 2.8, আর এম এর মান হচ্ছে কি কার্বন মনোক্সাইডের মোল আয়তন বের করো কতটা হচ্ছে, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 12 আর 16 কত হলো 28, ঠিক আছে, 28 থেকে 28 ইকুয়ালস টু হচ্ছে 0.1, কত হলো 0.1 মোল, কত হলো 0.1 মোল, এতটা হলো এন এর মান পেয়ে গেল। প্রেসার কত দেওয়া আছে, চাপ দেওয়া আছে 0.082 এটিএম, এটা দেওয়া আছে প্রেসার। ওকে, আর টেম্পারেচার দেওয়া আছে কত, পিভি কন্টেনের টেম্পারেচার দেওয়া আছে এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা জানো সেন্টিগ্রেড কে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে 273 যোগ করতে হয়, কত 273, আর যদি না পারো এটা আমি একটা শর্ট কোশ্চেন এইভাবে করাচ্ছি, পরে বুঝে নেবে। এখন মনে রাখবে 273 কত হতো যোগ করতে হবে, যখন সেলসিয়াস টু কনভার্ট করবে কিসে কেলভিনে, এত কেলভিন ইকুয়ালস টু হচ্ছে কি তার মানে 300 কেলভিন, কত 300 কেলভিন। এটা হলো পি এর মান পেয়ে গেলাম, টি এর মান পেয়ে গেলাম, এন এর মান পেয়ে গেলাম। তার কারণে আমরা আয়তন জানি, আমরা কি জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এই হচ্ছে সমীকরণ। ওকে, আচ্ছা তাহলে ভি ইকুয়ালস টু কত হবে এন আর টি বাই হচ্ছে পি। চলো বসাও, এন এর মান কত 0.1, এন এর মান কত 0.1, আর এর মান কত, আর এর মান তো হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে ওটা সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত আছে 0.082 হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হয়। তাহলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, এসটিপি তে বা এনটিপি তে এই মানটা হয়, আর এটা হচ্ছে এসটিপি তে বা এনটিপি তে আর এর মান। আর যদি আর এর মান আমি এসআই এককে বলি, কোন এককে এসআই এককে, তাহলে হবে 8.31, ঠিক আছে, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এটা হবে। এগুলো মনে রাখবে, শর্ট কোশ্চেন আছে এগুলো। আচ্ছা, আর টি এর মান কত পেলাম আমি 300, নিচে কত প্রেসারের মান দেওয়া আছে 0.082, তাহলে এই সেম যেহেতু এগুলো কেটে গেল, ঠিক আছে, পয়েন্ট একবার পর দশমিক আছে গুণ করলে একটা সরে যাবে, তাহলে হলো কত হলো 30, তার মানে 30 লিটার, এটা হলো आंसर। ওকে, এইভাবে তোমার একটা অঙ্ক দিয়ে দিতে পারে তোমাকে, 3 মার্কের একটা অঙ্ক আসবে, এই টাইপের অঙ্ক 3 মার্কের আছে। ওকে, তাহলে আমি কি বললাম 2.8 গ্রাম কার্বন মনোক্সাইড গ্যাসে যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপটা যদি 0.082 অ্যাটমসফিয়ার চাপ হয়, তাহলে ওই গ্যাসের আয়তন কত হবে, এই হচ্ছে তোমার সমীকরণ অনুযায়ী আয়তন, কত লিটার আয়তন হবে 30 লিটার आंसर। ওকে, বুঝা গেল। আমি কি করলাম এন এর মান বের করলাম, এন এর মান এখানে দেওয়া নেই দেখালাম, এন এর মান নির্ণয়ের সূত্র আমি তোমাদের বললাম W/F, W পরিমাণ কতটা এটা সেটা দিয়ে দিলাম আমি, এবং এম এর মান হচ্ছে এই টোটাল হচ্ছে আণবিক ভর নির্ণয় করলাম, আণবিক ভর কত করলাম,
কার্বন ডাইঅক্সাইড কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, 16 আর 12 28, 28 দিলাম, ভাগ করে মান বসালাম, জাস্ট ক্যালকুলেশন করে নামিয়ে দিলাম। ওকে, এই যে এখানে দেখো কেলভিন স্কেল বা পরম স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্কে একটা যে সমীকরণ আছে সেটা কি, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা জানি T equals to capital T অথবা capital T is equal to small t plus কত হচ্ছে 273, কত 273, এই হচ্ছে কেলভিনের সঙ্গে কেলভিন স্কেলের সঙ্গে কার সম্পর্ক, সেলসিয়াস স্কেলের সম্পর্ক। মনে করে না যে সেলসিয়াস স্কেলার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কত ডিগ্রি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কেলভিন স্কেলে সেটা কত হবে, তো এই টি এর মান কত হলো 0 প্লাস কত হচ্ছে 273, কেলভিন করো, এই হচ্ছে কেলভিন ইকুয়াল টু হচ্ছে কি 273 এর সঙ্গে 0 যোগ করলে 273 ই হবে, তাহলে 273 কেলভিন। আমি যদি এটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে এখানে 1 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে 1 প্লাস 273 কেলভিন ইকুয়ালস টু হচ্ছে 274 কেলভিন, এই হলো आंसर। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। এবার আমি যখন একটু আগে করালাম অঙ্কতে 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান তাহলে কত হবে, তাহলে 27 বসাও প্লাস 273 যোগ করলে কত হবে 300 কেলভিন। ওকে, এই হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল এবং পরম স্কেলের মধ্যে সম্পর্ক, ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273 কেলভিন। মনে রাখবে, এটাও শর্ট কোশ্চেন আছে, অনেক সময় বলবে কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত অথবা জলের হিমাঙ্ক কত। তো আমরা জলের কি জানি, হিমাঙ্ক কত জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক কত জানি, স্ফুটনাঙ্ক জানি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে বের করে দাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি বললাম 273, 0 প্লাস 273 কেলভিন সমান সমান কত 273 কেলভিন। তার মানে জলের হিমাঙ্ক হচ্ছে কেলভিন স্কেলে বা পরম স্কেলে কত 273 কেলভিন। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বের করো তাহলে 100 যোগ করে দাও তার সঙ্গে 273, তাহলে বেরিয়ে চলে আসবে, তাহলে কত হবে 373, কত 373 কেলভিন। তাহলে পরম স্কেলে অথবা কেলভিন স্কেলে তোমার যদি বলে যে জলের স্ফুটনাঙ্ক কত 373 কেলভিন, পরম স্কেলে বা কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত 273 কেলভিন। ওকে, এগুলো মনে রাখো, এগুলো পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসে। আরেকটা প্রশ্ন হয়, তোমাকে বলে দিল ধরো যে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন কোনটি বড় অথবা কোনটি ছোট অথবা সমান না আলাদা, এভাবে বলতে পারো। 30 ডিগ্রি সেলসিয়াস মানে কি 30, আরেকটা বলতে পারো ধরো 27 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন, এদের মধ্যে কে বড়, দেখ করে না 330 টাকা করে নি, 30 প্লাস 273 অরে 273 যোগ করবে যা দেওয়া থাকবে সেলসিয়াসে, তো হয়ে যাবে কত 303 কেলভিন। তার এটা মানে হচ্ছে 303 কেলভিন, আর এখানে আমাকে বলছে 300 কেলভিন, তাহলে কে বড় 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড়। কিন্তু যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে যোগ করো 273, তো आंसर আসবে কত 300 কেলভিন আসবে, 300 কেলভিন 300 কেলভিন, তার মানে এরা হচ্ছে কি সমান, এরা কি সমান, তার মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিন দুটো হচ্ছে কি সমান। কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 কেলভিন মধ্যে কে বড় 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড়, কারণ 30 ডিগ্রির সঙ্গে 273 যোগ করলে কত হবে 303 হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে কি আমরা জেনে নেব যে বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ কি। কি বললাম, বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ, বিচ্যুতির কারণ। ওকে, দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। 2 নম্বর, 1 নম্বর হচ্ছে কি আমি যে তোমাদেরকে বলেছিলাম যে দেখবা যে গ্যাসের অণুগুলি পাত্রের মধ্যে সবসময় কি হয় এলোমেলো ভাবে ছুটোছুটি করে। ঠিক আছে, পাত্রের সঙ্গে ধাক্কা খায়, যতক্ষণ না ধাক্কা লাগে তার আগের মুহূর্তটা হচ্ছে সরল পথে চলে, সরলরেখা ভাবে চলতে থাকে, আর ধাক্কা লাগলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। তো এই থেকে আমরা বুঝতে পারছি যে গ্যাসের অণুগুলি হচ্ছে একেবারে ক্ষুদ্র ভর। তো গ্যাসের অণুগুলি কি হচ্ছে কি গ্যাসের অণুগুলি হচ্ছে ক্ষুদ্র ভর, মানে বিন্দু ভর বলা চলে। অণুগুলি হচ্ছে কি বিন্দু ভর, গ্যাসের অণুগুলি কি বিন্দু ভর। বিন্দু যদি ভর হয় আমরা আয়তনটা কি পাত্রের আয়তনের তুলনা গ্যাসের আয়তন কি হচ্ছে, অণুগুলোর ভর হচ্ছে আয়তন নগণ্য।
তাহলে পাত্রের আয়তনের তুলনায় আয়তনের আয়তনের তুলনায় গ্যাসের গ্যাসের অণুগুলির ভর অণুগুলির অণুগুলির ভর কি নগণ্য। ঠিক আছে, ভর কি হবে নগণ্য বা নেগলেটিং, নেই। ঠিক আছে, কিন্তু বাস্তবে কিছুটা হলো তো আয়তন থাকে। ঠিক আছে, কিছুটা হলো আয়তন থাকে। আমরা ক্লাস 11 সায়েন্সে পড়বো ওগুলো। এখন জেনে নাও কি কি কারণে এটা হচ্ছে বিচ্যুতি। আরেকটা হচ্ছে কি, গ্যাসের যখন অণুগুলি পাত্রের দেওয়ালের মধ্যে যখন ছুটোছুটি করে, ধরো এটা পাত্রতে গ্যাস রাখা আছে, ওকে, গ্যাসগুলো যখন এইভাবে ছুটি করে এভাবে এভাবে এভাবে, এই ধাক্কা লাগলো এইভাবে চলে গেল এইভাবে। ঠিক আছে, তখন হচ্ছে কি এলোমেলো ভাবে তো চলছে, বিশৃঙ্খল ভাবে তো চলছে। এই বিশৃঙ্খল ভাবে চলার ফলে কি হয়, তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তাহলে কি গ্যাসের অণুগুলির মধ্যে গ্যাসের যদিও বাস্তবে কিছুটা হলো আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করে, কিন্তু গ্যাসের বিচিত্র দেখা যাচ্ছে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কি আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। বিকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তবে কি করে, কিছুটা হলে একটা আন্তঃআণবিক দুটো গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করে। ঠিক আছে, ক্লাস 10 খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে কাজ করে। এখন এইটুকু মোটামুটি জেনে নাও যে বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসের বিচ্যুতির দুটি কারণ বা কারণগুলো কি কি। একটা হচ্ছে গ্যাসের অণুগুলি হচ্ছে বিন্দু ভর, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলির আয়তন বা ভর তুমি বলতে পারো কি ভর না বলে এখানে আয়তনটা বলাটা হচ্ছে বেশি প্রযোজ্য। আয়তন হচ্ছে কি নগণ্য, মানে নেগলেক্টিং, নেই। যদিও বাস্তবে কিছুটা হলো আয়তন আছে। যখন তুমি বিশেষ কোনো পদ্ধতিতে ধরো এটা তোমার হচ্ছে আবদ্ধ পাত্র, একটা পিস্টন দিয়ে ধরো সব গ্যাসের অণুগুলোকে, এই যে গ্যাসগুলো যা আছে এই গ্যাসগুলো যা আছে সবগুলো যদি একটা জায়গাতে নিয়ে আসো তো মিনিমাম এরকম কিছুটা একটা আয়তন দখল করে। ঠিক আছে, তার মানে কিছুটা হলো গ্যাসের কি হচ্ছে আয়তন থাকে। গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তবে হলো কিছুটা হলো দুটি গ্যাসের অণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে এই দুটি হচ্ছে তোমার হচ্ছে কি বিচ্যুতির দুটি কারণ। ওকে, আশা করি দুটি মুখস্থ করে নেবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, পরীক্ষা আসে মাধ্যমিকে। ওকে, ঠিক আছে, তাহলে চ্যাপ্টারটা আমি শেষ করে দিলাম। গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাসেস তোমরা পড়ে নিও। এখান থেকে যা যা কোশ্চেন আসবে আমি সব ডিসকাস করে দিলাম, টাইপস গুলো যতগুলো হয়। নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো কেমিক্যাল ক্যালকুলেশন থেকে, রাসায়নিক গণনা থেকে। ওকে, ওকে, ঠিক আছে।